জি 24 ঘন্টা সুপার এক্সক্লুসিভ। হাসিনা ঘনিষ্ঠ, শীঘ্রই দেশে ফিরবেন হাসিনা। আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না। সময় শেষ হয়ে আসছে, সময় অলরেডি শেষ হয়ে গেছে। এখন আর ওই যে রিগ্রেট করবেন এটারও চান্স নাই, কেউ ক্ষমা চাইবেন এটারও চান্স নাই। ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দাদের একটি দল বাংলাদেশে আসছে। এই সফরের উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকল দেশ মিলে জাতিসংঘের উপরে আহ্বান জানিয়েছে প্রয়োজনে শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে পাঠিয়ে এই সরকারকে হটিয়ে জনগণের পাশে দাঁড়াতে। রোমের সম্রাট নিরোর মতো বাংলাদেশেও একজন সম্রাট ইউনুস আছেন। রোম যখন পুড়ছিল, সম্রাট নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। আর বাংলাদেশের রাজনীতিতে যখন ভয়ঙ্কর আগুন লেগেছে, যে কোনো সময় ঘটে যেতে পারে ভয়ঙ্কর ঘটনা, তখন ইউনুস মহাজন তার দলবল নিয়ে রোমে ঘুরে বেড়াচ্ছেন, তাও দেশের জনগণের টাকায়। কিন্তু শেষ পর্যন্ত যদি সেনাবাহিনী নড়াচড়া শুরু করে কিংবা সেনাবাহিনীকে অচল করে যদি জঙ্গিরা ক্ষমতা দখল করে, তাহলে আপনার কি মনে হয় জঙ্গিরা ইউনুসকেও ক্ষমতায় রাখবে? চলুন আলোচনা করে দেখি বিষয়টা। লন্ডন কেলেঙ্কারির পরে এবার রোমে ঠিক একই ধরনের কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। লন্ডনে বলা হয়েছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে ডক্টর ইউনুসের, আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা, বৈঠক হবে, কিন্তু সেটা আজ হয় কাল হয় করে সেই পুরো জুন মাস চলে গেল, বৈঠক আর হলো না। পরিস্থিতি খুব একটা স্বাভাবিক নয়, পরিস্থিতি জটিল হচ্ছে এবং পরিস্থিতি যখন জটিল হচ্ছে তখন সরকারের বিরুদ্ধে করা সামান্তা শারমিন এবং হাসনাত আব্দুল্লাহর এই মন্তব্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখেছেন, তো দেখেই আন্দাজ করতে পারতেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রিয় দর্শক, এই ভিডিওর মূল বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে। প্রিয় দর্শক, তাই কথা না বেরিয়ে চলুন মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখে আসি। দেখার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আসি। বাংলাদেশের রাজনীতিতে যখন আগুন লেগেছে, তখন ইউনুস মহাজন গেছেন তার 14তম বিদেশ সফরে ইতালির রাজধানী রোমে। না প্রধান উপদেষ্টা হিসেবে তাকে কেউ সেখানে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দেয়নি, না ইতালি, না জাতিসংঘের কোনো সংস্থা, না ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। তবু তিনি দেশের টাকায় নিজের অনুচরদের সঙ্গে রোমে উপস্থিত হয়েছেন, যেন কোনো অঘোষিত রাষ্ট্র সফর করছেন তিনি। এদিকে ঢাকায় রাজনীতি ফুটছে জ্বলন্ত আগুনের মতো, যে কোনো মুহূর্তে বড় ধরনের অঘটন ঘটতে পারে। এই সময়ের মধ্যে এমন এক বিদেশ সফর শুধু অদ্ভুত নয়, বরং বিপজ্জনক। মনে হয় যখন দেশের ভেতর মাটি পুড়ছে, তখন তিনি যেন নিরাপদ আশ্রয় খুঁজছেন বাইরে। প্রশ্ন হলো, এই আগুন কে লাগিয়েছে এবং কারা সেই আগুনের তাপে এখন নিজেদের ক্ষমতার ছায়া রক্ষা করতে ব্যস্ত? ইউনুস সরকার মূলত একটি অবৈধ সরকার। 2024 সালের আগস্টে সেনাবাহিনীর প্রত্যক্ষ সহায়তায় যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল, তা সংবিধানের কোনো ধারায় অনুমোদিত নয়। সংবিধান অনুযায়ী এই সরকারের মেয়াদ ছিল 90 দিন, কিন্তু সেই সীমা পেরিয়ে এখন 15 মাসের বেশি সময় হতে চলল। কোনো নির্বাচন হয়নি, কোনো বৈধ ম্যান্ডেট নেই, অথচ শাসন চলছে পূর্ণ ক্ষমতায়। এই পুরো ব্যবস্থাকে টিকিয়ে রাখার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শুরু থেকেই তার ভূমিকা ছিল সিদ্ধান্তমূলক। যে কোনো পরিবর্তনের সময় তিনি ছিলেন সেই মূল মানুষ যার উপর দাঁড়িয়ে ইউনুস সরকার টিকে আছে। কিন্তু আজ অবস্থাটা পাল্টে গেল, উল্টো হয়ে গেছে। সেনাপ্রধানের নিজের অবস্থায় এখন টালমাটাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন গুম এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় 30 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো, তখন সেটা শুধু বাহিনীর জন্য নয়, এই ওয়াকারুজ্জামানের জন্য একটা আঘাত বটে। এই ঘটনায় সেনা সদর কাঁপছে, কর্মকর্তাদের মধ্যে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। যাদের বিরুদ্ধে পরোয়ানা, তাদের অনেকেই জেনারেল ওয়াকারের ঘনিষ্ঠ বা সাবেক সহকর্মী। ফলে প্রশ্নটা শুধু আইনি নয়, ব্যক্তিগতভাবে আস্থারও। 2024 সালের অগাস্ট মাসে জনগণের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেছিলেন, আপনারা আমার উপর ভরসা রাখুন। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। তখন অনেকেই ভেবেছিল হয়তো তিনি শেষ ভরসা, আসার জায়গা। কিন্তু এখন যখন তাকেই আদালতে আটগড়ায় টানার ছায়া প্রায় ঘনিয়ে এসেছে, তখন প্রশ্নটা ঘুরে দাঁড়িয়েছে, তিনি এখন কাকে ভরসা করবেন? আর দেশবাসী বা কার উপর ভরসা রাখবে? এই অবস্থায় সবচেয়ে সক্রিয় হয়ে উঠেছে কারা? যারা বহু বছর ধরে বেড়ে উঠেছে, সেই জঙ্গি গোষ্ঠীগুলো। বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান শুরু হয়েছিল 2001 সালে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় আসার পর। তখন থেকেই পাকিস্তান এবং আফগানিস্তানের মাদ্রাসায় প্রশিক্ষণপ্রাপ্ত জিহাদিরা ঢুকে পড়েছিল দেশের ভেতর। জামায়াত ইসলামী এবং ইসলামী শাসনতন্ত্রের মাধ্যমে তারা রাজনীতির মূল ধারায় জায়গা করে নেয়। এরপর সিরিয়া যুদ্ধের সময় অনেক বাংলাদেশি আইসিস এবং আল কায়দা শিবিরে যোগ দেয়। এখন তাদের অনেকেই ফিরে এসেছে, কেউ নাম পরিবর্তন করেছে, কেউ নতুন নতুন সংগঠনের ছদ্মবেশে সক্রিয়। রাষ্ট্রযন্ত্রের দুর্বলতা, প্রশাসনের অনিশ্চয়তা আর সেনাবাহিনীর অস্থিরতা সব মিলিয়ে তারা নতুন সুযোগ পাচ্ছে। এই জঙ্গি রাজনীতি কিন্তু একা নয়, এর সঙ্গে যুক্ত আছে তাদের পৃষ্ঠপোষক রাজনৈতিক শক্তিগুলো। জামায়াত, হেফাজত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সবাই এখন নেপথ্যে এক ছাতার নিচে এসে দাঁড়িয়েছে। তাদের উদ্দেশ্য একটাই, দেশের ক্ষমতা দখল করে ইসলামিক রাষ্ট্র কায়েম করে শরিয়া আইন বলবৎ করা। আর তারা জানে ইউনুসের মতো দুর্বল এবং আন্তর্জাতিকভাবে বিতর্কিত একজন ব্যক্তিকে সরানো তাদের জন্য কোনো ব্যাপার নয়। একবার যদি সেনাবাহিনীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়, তাহলে ইউনুস সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র। এই মুহূর্তে সবচেয়ে বড় লড়াইটা তাই ক্ষমতা নয়, বরং এই বাহিনীগুলোকে নিয়ন্ত্রণের, এই জঙ্গিগুলোকে নিয়ন্ত্রণের। সেনাবাহিনী এখন শেষ প্রতিরোধ এদের বিরুদ্ধে। ইউনুস সরকার হয়তো জানে যে সেনা সদরকে যদি নিয়ন্ত্রণে না রাখা যায়, তাহলে তাদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে। তাই তারা বাহিনীর ভিতর বিভাজন করতে চায়। একদিকে বিশ্বস্ত কর্মকর্তারা, অন্যদিকে অভিযুক্ত বা সন্দেহভাজনরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানা যেন সেই পরিকল্পনার অংশ, যেখানে সেনাবাহিনীর মধ্যেই সন্দেহের বীজ বপন করা হয়। এর ফলাফল ভয়াবহ হতে বাধ্য, কারণ ইতিহাস আমাদের বলে যে যখন কোনো বাহিনী ভেতর থেকে বিভক্ত হয়, তখন রাষ্ট্র বাইরে থেকে টিকে থাকতে পারে না।
অন্যদিকে মার্কিন প্রভাব এখন অনেক বেশি স্পষ্ট। ইউনূসকে আন্তর্জাতিক মহল যেভাবে রক্ষা করছে তাতে স্পষ্ট বার্তা আছে যে তারা এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে বাংলাদেশে একটি দীর্ঘমেয়াদী শাসন দেখতে চায়। বঙ্গোপসাগর এবং আঞ্চলিক কৌশলগত নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই একটি অনুগত প্রশাসন, দুর্বল রাজনৈতিক নেতৃত্ব, বিভক্ত সেনাবাহিনী, এই 3টি উপাদান তাদের জন্য আদর্শ। ইউনূস সরকারের পুরো কাঠামো যেন এই স্ক্রিপ্ট অনুযায়ী তৈরি করে দেওয়া হয়েছে। কিন্তু সমস্যা হলো মাঠের বাস্তবতা তাদের পক্ষে যাচ্ছে না। দেশের মানুষ এই সরকারকে গ্রহণ করতে পারেনি বা করেনি। বাজারে দ্রব্যমূল্যের অস্থিতিশীলতা, কর্মসংস্থান ভেঙে পড়া, হাজার হাজার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়া, কলকারখানা বন্ধ হয়ে যাওয়া, মানুষ বেকার হয়ে যাওয়া, আর রাজনৈতিক অনিশ্চয়তার সমস্ত বিনিয়োগ বন্ধ। এমন পরিস্থিতিতে প্রশাসনের ভেতর ভয় কাজ করছে, যদি সেনাবাহিনী তাদের সমর্থন তুলে নেয় তাহলে এই সরকার তো কয়েক ঘন্টার বেশি টিকবে না। তাই এখন একদিকে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা, অন্যদিকে কূটনৈতিক লবি, এই 2 হাত দিয়ে ইউনূস সরকার নিজেকে বেঁচে থাকার লড়াই করছে। এই প্রথম ভারতের উচ্চপদস্থ একটি সামরিক প্রতিনিধি দল জরুরি সফরে আসছেন। জরুরি সফর এজন্যেই যে এরকম কোনো সফর পূর্ব নির্ধারিত ছিল না। এই পরিস্থিতিতে সেনাপ্রধানের সৌদি সফর বাতিল করাটা খুবই যৌক্তিক ও স্বাভাবিক, এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু কথাটা হলো, এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ভারতীয় সেনা গোয়েন্দাদের সফর, সেটা তো ওটা যেমন স্বাভাবিক, সৌদি সফর বাতিল, তেমনি এটাও হচ্ছে অস্বাভাবিক। বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে এর পেছনেও কিন্তু কারণ আছে। কারণ ছাড়া কোনো কাজ হয় না। এবং 15 মাসে এই প্রথম কোনো ভারতীয় সেনাদল বাংলাদেশ সফরে যাচ্ছেন, তাও যখন বাংলা সেনা বারুদের স্তূপ হয়ে আছে ঠিক তখন। অদ্ভুত লাগছে না? এবার একটা ভাইটাল প্রশ্নে আসি, কার ইচ্ছায় ও উদ্যোগে ভারতীয় সেনা গোয়েন্দাদের এই সফর? বর্তমান সফরের উদ্যোক্তা কে? একাধিক সূত্রে প্রমাণিত হয়েছে যে এই সফরের উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ভারতের সেনাপ্রধানের সঙ্গে ফোনে যোগাযোগ করে তিনি অপরাধ ট্রাইব্যুনালের ওই পরোয়ানা জারির কারণে উত্থিত পরিস্থিতি সম্পর্কে ভারতের সেনাপ্রধানকে জানালে সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী প্রতিনিধি দল পাঠাবার সিদ্ধান্ত নেন। এই দলটি সরেজমিনে পর্যবেক্ষণ করবে পরিস্থিতি, তারপর প্রয়োজন পড়লে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হবে। এর সোজা মানে এটাই দাঁড়ায় যে বাংলাদেশ সেনার আমন্ত্রণে ভারতীয় সেনা অফিসারদের এই ভিজিট, জেনারেল জামান তার অক্টোবর 14 থেকে 18 তারিখের সৌদি আরব সফর বিশেষভাবে বাতিল করেছেন, যাতে ভারতীয় গোয়েন্দা দলের সাথে তিনি বৈঠকে বসতে পারেন। তিনি নিজের নিরাপত্তা সংকট মোকাবিলা করতেই, নিজের নিরাপত্তা সংকট যেটা হয়েছে সেটা মোকাবিলা করতেই ভারতীয় সেনার এই সফর চেয়েছেন। এছাড়া জেনারেল জামান বুঝতে পেরেছেন পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ভারতের সাহায্য খুবই দরকার, তাই এই সফরের উদ্যোগ নিয়েছেন। বিশেষ পরিস্থিতির কি তাহলে? সামরিক আদালতের পরোয়ানা ও সেনাবাহিনীর অভ্যন্তরীণ সংকটের প্রেক্ষাপটে এই সফর। সংকট চালিত কূটনীতি, এই সফর হলো ক্রাইসিস ড্রাইভেন ডিপ্লোমেসি, অর্থাৎ সংকট মোকাবিলার জন্য নেয়া কূটনৈতিক পদক্ষেপ। জেনারেল জামান তার ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক অস্তিত্ব টিকিয়ে রাখতে ভারতের সহায়তা চাইছেন। এবার প্রশ্ন, এই সফরে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সমর্থন আছে কি? যতদূর জানা যাচ্ছে ইউনূস সরকারের পক্ষ থেকে তো সমর্থন, এই উদ্যোগের সমর্থনে তো কোনো প্রমাণ নেই, বরং সরকার তিনি তার বিরোধিতা করেছেন। সরকার ও সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান ঠান্ডা যুদ্ধের প্রেক্ষাপটে এটি সেনাপ্রধানের একক সিদ্ধান্ত, এবং এমনও হতে পারে ইউনূস এই সফর সম্পর্কে কিছু জানেন না বলেই খবর। এই সফর ওয়াকারুজ্জামানের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষার চেষ্টাও বটে। মার্চ 2025-এ পাকিস্তান সমর্থিত জেনারেলদের পক্ষ থেকে জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল তিনি আফ্রিকা থেকে ফেরার সময়, যা ভারতের সাহায্যে ব্যর্থ হয়। শেষ করি আলোচনা। ভারতীয় সেনার গোয়েন্দা দলের এই সফর নিয়মিত দ্বিপক্ষীয় বিনিময় নয়, বরং বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি কৌশলগত উদ্যোগ। আইসিটির পরোয়ানা, সেনাবাহিনীর আভ্যন্তরীণ বিভক্তি, পাকিস্তানি প্রভাব বৃদ্ধি এবং ব্যক্তিগত নিরাপত্তার হুমকির প্রেক্ষাপটে জেনারেল জামান এই সফরের আয়োজন করেছেন। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এই সফরে প্রত্যক্ষ ভূমিকা পালন করেনি, করার কথাও নয়। এটি মূলত সামরিক নেতৃত্বের উদ্যোগ, এবং এই উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশে ভারতের প্রত্যক্ষ রাজনৈতিক ও সামরিক হস্তক্ষেপের সূচনা হবে। বাংলাদেশের একটা বড় অংশের মানুষ তাদের বর্তমান দুর্দশা থেকে মুক্তির জন্য ব্যাকুলভাবে এতদিন ভারতের হস্তক্ষেপ চাইছিল। মনে হচ্ছে এতদিনে তাদের সেই আশা পূর্ণ হওয়ার পথে। লন্ডন কেলেঙ্কারির পরে এবার রোমে ঠিক একই ধরনের কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। লন্ডনে বলা হয়েছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে ডক্টর ইউনূসের, আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা, বৈঠক হবে, কিন্তু সেটা আজ হয় কাল হয় করে সেই পুরা জুন মাস চলে গেল, বৈঠক আর হলো না। এবারও একটা খুব গৌণ একটা মিটিং এ গেছেন বাংলাদেশের উপদেষ্টা। বিদেশ যাওয়ার নাম শুনলে তিনি পাগল হয়ে যান, এবং তার বহর কিন্তু এবার অফিসিয়ালি বোধহয় 51 জন, আর সব মিলিয়ে যাচ্ছে 98 জন। তার মানে এখন যেটা করে, বহরের প্রকৃত সফর সঙ্গীর সংখ্যা একটু লুকিয়ে তিনি বহরের সংখ্যা কম দেখাতে চান। যাই হোক, শুরু হলো। রোমের বিমানবন্দরে তিনি নামলেন। ডক্টর ইউনূসকে রিসিভ করতে তেমন কেউ এলেন না। সাধারণত এর আগে দেখা গেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিসিভ করেছিল এই ইটালির প্রধানমন্ত্রী, কিন্তু এবার প্রধানমন্ত্রী তো দূরের কথা, সরকারের কোনো মন্ত্রী, উপমন্ত্রী বা কোনো সচিব পর্যায়ের কেউ আসেনি। তো অপমান শুরু সেখান থেকেই। তারপরে বাংলাদেশের মিডিয়া সয়লাভ হয়ে গেছে যে ডক্টর ইউনূস এবার ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে দেখা করবেন।
হঠাৎ করে একটু আগে একটা ফটোগ্রাফ দেখলাম যে প্রেস সচিব, যে বাংলাদেশের প্রেস সচিব যে ডাস্টবিন শফিক, তিনি বলছেন যে আমি তো কোথাও বলিনি যে প্রধান উপদেষ্টার সাথে ইতালির প্রধানমন্ত্রীর দেখা হবে। প্রেস সচিব কোথাও বলেনি, কিন্তু বাংলাদেশের মিডিয়াতে তাহলে এই খবর কে দিল? বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়ায় এই প্রধান উপদেষ্টার সাথে ইতালির প্রধানমন্ত্রীর মিটিং হবে এই খবরটা ছাপা হয়েছে, প্রচারিত হয়েছে। এবং প্রেস উইং যদি এই নিউজ না দেয়, তাহলে বাংলাদেশে তো প্রেস উইং এর হুকুম ছাড়া মিডিয়ার একটা পাতাও নড়ে না। তাহলে এই নিউজটা কে দিয়েছে? এইখানে খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে আর কি। যাই হোক, ঘটনা হলো যে এই ডাস্টবিন শফিকের ঢাকার অফিস থেকেই সব মিডিয়ায় প্রেস রিলিজ দিয়ে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টার সাথে ইতালির প্রধানমন্ত্রীর এই জর্জিয়া মেলোনির মিটিং হবে। সো দে ডিড ইট। এখন যখন বাস্তবতাটা জেনে যাচ্ছে এবং জর্জিয়া মেলোনির সাথে আসলে মিটিং হওয়ার কোনো আলোচনাই হয়নি, তারা মানে ইনুসের অফিস থেকে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু জর্জিয়া মেলোনির অফিস থেকে সেই চেষ্টার কোনো জবাবই দেওয়া হয়নি। যদিও এটা আমার একটু খারাপই লাগে, ভালো হোক মন্দ হোক বাংলাদেশেরই তো সরকার প্রধান, কিন্তু তার অফিস থেকে যখন যোগাযোগ করা হয়েছে এবং আমাদের ইতালির যে দূতাবাস আছে, বাংলাদেশ দূতাবাস, তারা যোগাযোগ করেছিল। সাধারণত এই ধরনের যোগাযোগ করলে মানে হয় হ্যাঁ বলে অথবা দুঃখ প্রকাশ করে, কিন্তু এবার একদম শেষ মুহূর্তে যোগাযোগ করেছে এবং ইতালির প্রধানমন্ত্রীর অফিস থেকে কোনো রেসপন্সই করেনি। মানে এটা আরো বেশি অপমান। এখন যাই হোক, মিডিয়ায় চলে আসছে, আবার মিটিংও হবে না। এই লন্ডনে কিয়ার স্টারমারের সাথে মিটিং নিয়ে হাসাহাসি, প্রচন্ড হাসাহাসি। যদিও ডক্টর ইউনূসের লজ্জা নাই। আমাদের কানাডা প্রবাসী পক্ষ ত্যাগকারী একজন কূটনৈতিক কর্মকর্তা, রাষ্ট্রদূত হারুন আল রশিদ খুব সুন্দর বলেছে যে ডক্টর ইউনূসের লজ্জা নাই। আপনি যদি তাকে বলেন যে তোর ল্যাংটা করে রাস্তায় দৌড়ানোর ব্যবস্থা করবো, সে সেটাও করবে, শুধু জিজ্ঞেস করবে এটা করলে কত টাকা দেবেন। তো সেই কানকাটা ডক্টর ইউনূসের তো লজ্জা শরম নাই, আর তার মিডিয়া হলো আরেকটি সরেশ। এখন যেহেতু এটা এই ফাপড়বাজিটা ফাঁস হয়ে গেছে, এখন এই ডাস্টবিন শফিক ঢাকা অফিসে ফোন করে চিৎকার চেঁচামেচি শুরু করছে। প্রেস উইং এ যারা আছে তাদের চিৎকার করে বলতেছি, তোরা কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? মানে রোমে এসে তিনি যে একটু ফুর্তি ফাট্টা করবেন, পানিপুনি খাবেন, সেই সুযোগও নাকি ঢাকা অফিস তাকে দিচ্ছে না। এইবার দুটো ইন্টারেস্টিং তথ্য দিই। এই যে এখন উপদেষ্টারা বা বিভিন্ন পার্টির নেতা টেতারা সেফ এক্সিটের কথা বলছে, তাদের মধ্যে একটা ভয় ধরে গেছে, পালাবে কোথায়। আবার উপদেষ্টা বলছে না পালাবো না। এর মধ্যেই এই ডাস্টবিন শফিক কি করছে জানেন? সে এবার তার সাথে করে তার যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, তার সকল দলিল, সকল ডকুমেন্ট, আসল কপি তার সাথে করে নিয়ে গেছে এবং তার শালার একজন বন্ধুকে রোমে আসতে বলেছেন। সেই বন্ধুর কাছে, সেই শালার বন্ধুর কাছে সব অরিজিনাল ডকুমেন্ট তিনি জমা রেখে আসবেন, কারণ দেশে কখন কি হয়, পালাতে পারবে কিনা সেটাও অনিশ্চিত। পালানোর চেষ্টা করবেন, না পারলে হয়তো ওই সেন্ট্রাল জেলে ঢুকতে হবে। আর সেন্ট্রাল জেলে তাদের জন্য কি অপেক্ষা করছে এটা তো আর বলার কোনো মানে এটা আর বলার কিছু নাই। এটা হলো শফিক চ্যাপ্টার। ডক্টর ইউনূসের একটা আরেকটা হিডেন এজেন্ডা আছে। ডক্টর ইউনূস তো চেষ্টা করেছিলেন ইতালির প্রধানমন্ত্রীর সাথে দেখা করবে, কিন্তু তার এয়ারপোর্টের রিসেপশনের যে আপনারা তো ছবি দেখছেনই, যে ছবি তার এটা অফিসিয়ালি সরবরাহ করা ছবি, আজ দেখে আর কি বলবো। আর এদিকে ইতালির যে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের অন্যান্য দল শক্তি, তারা তো ইউনূসকে মোটামুটি এয়ারপোর্টে এমন রিসেপশন দিছে যে তাকে বিকল্প পথে, অন্যান্য দেশে যেমন বিকল্প পথে পালিয়ে বেরোয়, এখানেও সেই একই ঘটনা ঘটছে। যাই হোক, ডক্টর ইউনূসের হিডেন এজেন্ডা যেটা হলো, তিনি চেষ্টা করবেন যে ভ্যাটিকান সিটিতে যে বর্তমান পোপের সাথে দেখা করতে আর কি, এবং সম্ভবত তিনি আগামীকাল চেষ্টা করবেন, বা এই পোপের সাথে দেখা করার তার একটা উদ্দেশ্য হলো যে তিনি পোপকে কনভিন্স করার চেষ্টা করবেন যে ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে তিনি একটা মিটিং করতে চান। ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে তিনি অনেকবার চেষ্টা করেও একটা মিটিং করতে পারতেছেন না, তিনি বারবার প্রত্যাখ্যাত হয়েছেন। একবার তো প্যারিসে যাওয়ার কথা ছিল, এই মিটিং এর স্কেজুল পায়নি বলে তিনি প্যারিসেই যাননি। সো এখন এই ভ্যাটিকান সিটির পোপকে ধরে যদি তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের একটা অ্যাপয়েন্টমেন্ট পান, ফ্রান্সে যাওয়ার জন্য ডক্টর ইউনূসের এত আগ্রহ কেন? এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। গ্রামীণ ফ্রান্সের বিশাল বিজনেস রয়েছে, প্রায় ইফ আই এম নট রং এটা $2.5 বিলিয়ন প্রপার্টি রয়েছে গ্রামীণ ফ্রান্সের, এবং এই টাকাটা এই প্রপার্টিটা হুমকির মুখে পড়ে যেতে পারে। কারণ ডক্টর ইউনূসের 9-6 ডক্টর ইউনূস এই যে গ্লোবাল সেলিব্রিটি, অনেক ভালো ভালো কথা বলেন, কিন্তু গত 14 মাসে তার মুখোশ, তার ক্যারেক্টার, তার জঙ্গিপ্রীতি, তার সাম্প্রদায়িক চরিত্র সবকিছু পৃথিবীর কাছে উন্মোচিত হয়ে গেছে, এবং পৃথিবী আজকাল কিন্তু আর ডক্টর ইউনূসকে পড়ছে না। আবারও সেই যেটা বলছি যে রোমে তার রিসেপশন দেখে বোঝা গেছে যে তার বর্তমান অবস্থা কি, এবং তিনি কোথাও গেলে এখন আর মানুষের তেমন আগ্রহ তৈরি হয় না, এবং এই সব গুরুত্বহীন মিটিং হলেও তিনি চলে যান। যাই হোক, ডাস্টবিন শফিক খুব অশান্তিতে আছেন, তার অফিসের লোকজনের উপরে খেপছেন, প্রপার্টির দলিলপত্র নিয়ে গেছে, আর ডক্টর ইউনূস আছে তার ধান্দায়। তো প্রিয় দর্শক, এবার দেখলেন সম্পূর্ণ ভিডিওটি। তো ভিডিওগুলো দেখে কি জানলেন, বুঝলেন, আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রিয় দর্শক, প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, থাকছে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিওতে।